আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আলিম 2026 ব্যাচ পরীক্ষার্থী, তোমাদের জন্য হাদিস ফাউন্ডেশন কর্তৃক আয়োজন করা হয়েছে আইসিটি ক্লাসের। আলিম পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবথেকে ভীতিকর একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। কারণ আইসিটি আমরা সাধারণত পড়তে চাই না, কারণ এখানে আমাদের অনেক ম্যাথ রয়েছে এবং যেগুলোর সঙ্গে আমরা পরিচিত না, এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হয়। একটা আমাদের সম্পূর্ণ নতুন সাবজেক্ট। এই ভীতিকর পরিস্থিতি থেকে আমাদেরকে কিভাবে মুক্ত পেতে পারি, এজন্যই আমাদের আইসিটি ক্লাস। প্রিয় বন্ধুরা, আসুন আমরা ক্লাসের দিকে মনোনিবেশ করি। হ্যাঁ, দেখো, তোমাদের জন্য আলিম পরীক্ষা 2026 ফ্রি গাইডলাইন কোর্স, অর্থাৎ তোমাদেরকে আজকে আমরা শেখাবো, জানাবো যে কিভাবে আমরা আলিম পরীক্ষাতে আইসিটি সাবজেক্টে একটি সুন্দর মার্ক পেতে পারি এবং আমাদের আশানুরূপ ফলাফল নিতে পারি। দেখো, এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আমি একটি বই নিয়েছি। এই বইটি হচ্ছে আমাদের মাহবুবুর রহমান স্যারের বই। তোমরা চাইলে এই বইটাও পড়তে পারো, অথবা আরেকটি বই রয়েছে খুব সুন্দর, যেটা প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই, তোমরা ওটা থেকেও পড়তে পারো। এখন তোমাদেরকে জানতে হবে যে আমরা আইসিটি পরীক্ষা দিব, আইসিটিতে আমাদের কত মার্কসের পরীক্ষা হবে এবং কিভাবে পরীক্ষা দিব। এই বিষয়টি জানতে হলে আমাদেরকে মানবন্টন খেয়াল করতে হবে। আমাদের আইসিটি থেকে মূলত মার্কস পাইতে হবে 50 মার্ক। আইসিটি থেকে থাকছে হচ্ছে 50 মার্ক। আমাদের সৃজনশীলে 50 মার্ক, আমাদেরকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। কিন্তু আইসিটিতে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 8টা, সিকিউ থাকবে 8টা, এখান থেকে অ্যান্সার করতে হবে 5টা প্রশ্নে আমরা পাবো 50 মার্ক, 50। আর আমাদের এমসিকিউ থাকবে 25টা, 25টাই অ্যান্সার করতে হবে, 25-এ থাকবে হলো 25 মার্ক। আর আমাদের যে ব্যবহারিক থাকবে প্র্যাকটিক্যাল, এখানে 25 মার্ক, এটা তো আনলিমিটেড। কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে আমাদের যে 50 মার্ক, অনেকে চিন্তা করে যে আমরা পাস করব কিভাবে, অনেকের পাস করার চিন্তা। আমাদের 50 মার্ক থাকবে, 50 মার্কের ভিতরে আমাদেরকে ন্যূনতম 16 মার্ক পেতে হবে। 16 মার্ক পেলে আমরা সৃজনশীলে পাস মার্ক উঠাতে পারবো। আর এমসিকিউতে আমাদের যে 25টা থাকবে, 25টার ভিতরে আমাদেরকে 8 মার্ক পেতে হবে। আর ব্যবহারিকে এটা তো কোনো লিমিটেশন নাই, এটা স্যাররা দিয়ে দিবে, তোমরা যেভাবে দিবা তোমাদের টিচাররা দিবে। তাহলে তোমাদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আইসিটি, তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে আলিমে, প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্ট যুক্ত আছে। যেমন কোরআনের সাথে হাদিস যুক্ত আছে। দুটো মিলে তোমাদেরকে A+ পাওয়ার জন্য 160 মার্ক পেতে হয়। এবং ফেকাতে রয়েছে 2টা সাবজেক্ট, ফেকা 1, দ্বিতীয়, 2টা মিলে তোমাদেরকে 160 পেতে হবে A+ পাওয়ার জন্য। এবং এরকম প্রত্যেকটা সাবজেক্টেই একটার সঙ্গে আরেকটা যুক্ত আছে। যেমন ইতিহাসের সঙ্গে আছে বালাগাত মান্তিক, কিন্তু আইসিটি তোমাদের একমাত্র সাবজেক্ট যেটার সঙ্গে তোমাদের কোনো সাবজেক্ট নাই, এটাতে একক সাবজেক্ট। তুমি যদি আইসিটিতে 40 পাও, তোমার এই 40ই থাকবে। কিন্তু কোরআনে মনে করো তুমি 30 পেয়েছো, এখন হাদিসে পেয়েছো হলো 60, বা এই দুটা মিলে তোমার যখন দেখবে 33-এ পাস হলে, 33 যখন তুমি যদি 66 পাও, বা এখানে তোমার 60, 70, 90 মার্কস হয়ে যাচ্ছে, তাহলে তুমি অনেক মার্ক এখানে পেয়ে যাচ্ছ। কিন্তু আইসিটির ক্ষেত্রে তোমার সৃজনশীলে যা আছে এতটুকুই তোমাকে পাইতে হবে পাস করার জন্য। হাদিসে তোমার যদি 2 মার্ক কম থাকে প্লাস পাওয়ার ক্ষেত্রে, কোরআন দিয়ে তুমি সেটা মেকআপ পেতে পারো। ইতিহাসে তোমার যদি 2 মার্ক কম পায় পাস হওয়ার জন্য বা A+ পাওয়ার ক্ষেত্রে, তোমরা সেটা বালাগাত মান্তিক দিয়ে পেতে পারো। কিন্তু আইসিটি একমাত্র সাবজেক্ট যেটাতে তুমি অন্য কোনো সাবজেক্টের হেল্প পাবা না। একমাত্র আইসিটিতেই প্লাস তুলতে হবে 80 মার্কে, অথবা আইসিটিতেই পাস করতে হবে 33 মার্কে। দেখো, এবার আমরা দেখব আমাদের অধ্যায় পরিচিতি, অর্থাৎ আমাদের আইসিটিতে কোন কোন অধ্যায় রয়েছে, কি কি অধ্যায়। আমাদের প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাবো
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ, এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের পড়া। দ্বিতীয় অধ্যায় আছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই দুইটা অধ্যায় থেকে আমরা সৃজনশীল পাবো তিনটা। এই দুইটা অধ্যায় থেকে আমরা সৃজনশীল পাবো তিনটা। আর তৃতীয় অধ্যায়ে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে 3.1, 3.2। 3.1 এ রয়েছে সংখ্যা পদ্ধতি এবং 3.2 এ রয়েছে ডিজিটাল ডিভাইস। এই অধ্যায় থেকে আমরা একটা প্রশ্ন পেতে পারি। আর এই ওয়েবসাইট পরিচিতি, এই তিনটা অংশ মিলে আমরা সৃজনশীল পাবো দুইটা। আর প্রোগ্রামিং ভাষা এখান থেকে পাচ্ছি একটা। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখান থেকে একটা। এই অধ্যায় থেকে আমরা তিনটা পেতে পারি। তাহলে আমরা যদি একটা পাস মার্ক নিয়ে চিন্তিত থাকি, তাহলে দেখো আমাদের এই দুইটা অধ্যায় পড়লে আমরা পাস মার্ক তুলতে পারবো। কিন্তু আশা করি তোমরা পাস মার্কের জন্য এই ক্লাসে উপস্থিত হওনি। তোমরা অবশ্যই একটা ভালো মার্ক পাওয়ার জন্যে বা A+ পাওয়ার জন্যে বা সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্যই এত আগে থেকে তোমরা প্রিপারেশন নিচ্ছ। যার কারণে তোমাদেরকে এই দুটি অধ্যায় ভালো করে পড়তে হবে এবং এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, আর দ্বিতীয় অধ্যায়, এই দুটো হচ্ছে একটু ইনফরমেটিভ বা একটু তাত্ত্বিক অধ্যায়। আর তৃতীয় অধ্যায়ে আমরা পাবো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, অর্থাৎ এখানে থাকবে বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল। এগুলো সংখ্যা পদ্ধতির বিভিন্নভাবে রূপান্তর, অথবা একটা থেকে আরেকটাতে কিভাবে যোগ করব, বা তোমাদের সৃজনশীল আসতে পারে অনস কমপ্লিমেন্ট কিভাবে করব, একের পরিপূরক কিভাবে বের করব, দুইয়ের পরিপূরক কিভাবে বের করব। এগুলো তোমাদেরকে 3.1 অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে শেখানো হবে। আর 3.2 ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট ফাংশন, কিভাবে সার্কিট, কিভাবে কোন গেটের কাজ কি, এগুলো ফাংশন শেখানো হবে। আর চতুর্থ তোমাদের হলো ওয়েবসাইট পরিচিতি বা এটা হচ্ছে HTML। অর্থাৎ এখানে তোমাদেরকে শেখানো হবে HTML বা HTML এর কিছু কোড রয়েছে। HTML এর কোডের মাধ্যমে আমরা কিভাবে আমাদের বিভিন্ন কম্পিউটারে কাজ করতে পারি, এগুলো তোমাদেরকে শেখানো হবে। বিভিন্ন কোডের ব্যবহার, বিভিন্ন অ্যাট্রিবিউটের ব্যবহার আমরা HTML এ শিখব। এবং পঞ্চমতে আছে আমাদের প্রোগ্রামিং ভাষা। আর ষষ্ঠতে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। এবার দেখো যে প্রথম অধ্যায়। তোমরা জানো আমাদের এই ক্লাসটি হচ্ছে 26 ব্যাচের গাইডলাইন ক্লাস। তোমাদেরকে এই ক্লাসে আমরা জানাবো যে কীভাবে কোন অধ্যায় থেকে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোনটা তোমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, বা কোনটা থেকে তুমি কী রকম মার্কস পেতে পারো, বা কী রকম টাইপের সিকিউ আসে বা কী রকম টাইপের MCQ আসে, এগুলো তোমাদেরকে জানাবো। দেখো আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক নির্বাচন করছি প্রথম অধ্যায় থেকে। প্রথমে আমরা দেখব যে বিশ্বগ্রামের ধারণা, দ্বিতীয়ত ভার্চুয়াল রিয়েলিটি, তৃতীয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চতুর্থত রোবোটিক্স, পঞ্চমত ক্রায়োসার্জারি, ষষ্ঠত বায়োমেট্রিক্স। দেখো এখানে বিশ্বগ্রামের যে ধারণা, এখান থেকে তোমরা ক নাম্বারের প্রশ্ন পেতে পারো। এখানে বিশ্বগ্রামের ধারণা, এখান থেকে তোমরা MCQ পেতে পারো। এবং যেমন বিশ্বগ্রামের ধারণা, এখান থেকে MCQ আসবে, বা ক নাম্বার প্রশ্নটাও পেতে পারো, খ নাম্বার প্রশ্নটাও পেতে পারো। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা দেখবা যে ভার্চুয়াল রিয়ালিটি, এখান থেকে তোমরা মাস্ট বি একটা প্রশ্ন অবশ্যই পাবা। এটা তোমরা একটি
অবশ্যই তোমাদের এখান থেকে থাকবে মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে এটা ভার্চুয়াল রিয়েলিটি। এটা এমনভাবে বলা হয় যে বন্দুকের গুলি মিস যেতে পারে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন মিস যাবে না, এমন একটি টপিক। তোমরা এই টপিকটা খুব গুরুত্ব দিয়ে পড়বা, এটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে তোমরা অনায়াসে প্রশ্ন পাবা। বিগত সালের প্রশ্ন যদি তোমরা দেখো তাহলে দেখবা যে প্রত্যেক বছর ঘুরে ঘুরে কোনো না কোনোভাবে খ নাম্বার, গ নাম্বার অথবা ঘ নাম্বারে আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে প্রশ্ন একটা পাই। তারপরে এটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে রোবোটিক্স, ক্রায়োসার্জারি এবং বায়োমেট্রিক্স। আমরা প্রত্যেকটা টপিকের মূল সংজ্ঞাটা এবং টপিক সম্পর্কে তোমাদেরকে আজকে পরিচয় করে দেব। দেখো 7 নম্বরে আমি নিছি হচ্ছে বায়োইনফরমেটিক্স, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি। এগুলো এই 9টা টপিক তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখবা, কারণ এখান থেকে তোমাদের সৃজনশীল যেগুলো প্রশ্ন আসে এই 9টা টপিক, আশা করি এই 9টা টপিকের বাহিরে সৃজনশীল প্রশ্ন আসবে না। আর এমসিকিউর জন্য তোমাদের পুরোটা টপিক একটু পড়তে হবে। দেখো প্রথমে আমরা আসছি বিশ্বগ্রামের ধারণা অর্থাৎ ভিলেজ। দেখো আমরা স্লাইডে কি লিখছি, ভিলেজ বা গ্রাম হলো একটি ছোট গোষ্ঠী অথবা কতগুলো বাড়ির সমষ্টি, নির্দিষ্ট এলাকায় সীমিত আয়তনে একটি গ্রামের অবস্থান। বিধায় গ্রামের বসবাসকারীরা সবাই সবাইকে চেনে। গ্রামে কোনো তথ্য প্রকাশিত হলে মুহূর্তে তা মুখে মুখে জানাজানি হয়ে যায়। গ্রামে যে কোনো মুহূর্তে একজন আরেকজনের কাজে সহযোগিতা করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো গ্লোবাল ভিলেজ অর্থাৎ আমরা গ্রাম বলতে কি বুঝি? দেখো একটি গ্রাম হচ্ছে কয়েকটি বাড়ির সমষ্টি বা নির্দিষ্ট একটি এলাকা বা নির্দিষ্ট একটি অঞ্চল। একটি গ্রামে একটা তথ্য প্রচার হতে কত সময় লাগে? একটি গ্রামে সাপোজ ধরো তোমার গ্রামে কারো বিয়ে হচ্ছে, তোমার এটা জানতে কতক্ষণ লাগবে? হয়তো 1 মিনিট 2 মিনিট, তার ভিতরে তুমি জেনে যাচ্ছ। বা কোনো লোক মারা গেছে, তাহলে তোমার এটা জানতে কত সময় লাগবে? এই 2-1 মিনিটের ভিতর জেনে যাচ্ছ। একটা খবর পৌঁছাতে গ্রামে কতটুকু সময় লাগে? এই সর্বোচ্চ 2-1 মিনিট বা 3 মিনিট 5 মিনিট, এর বেশি নয়। এটা হচ্ছে ভিলেজ। কিন্তু আমাদের অধ্যায়টা হচ্ছে গ্লোবাল ভিলেজ অর্থাৎ বিশ্বগ্রাম। দেখো গ্লোবাল শব্দের অর্থ হচ্ছে বিশ্ব, গ্লোবাল ভিলেজ অর্থ হচ্ছে বিশ্বগ্রাম। আমরা গ্লোবাল ভিলেজ হলো প্রযুক্তি নির্ভর একটি বিশ্ব, যাতে বিশ্বের সব দেশ সব জাতি একটি গ্রামের মতো সুবিধা পায়। আমরা গ্রামে কি সুবিধা পাই? যেমন আমরা হঠাৎ কোনো বিপদে পড়লাম, আমার প্রতিবেশীরা আমাদেরকে সহযোগিতা করে, বিভিন্নভাবে আসবে বা শারীরিকভাবে বা আর্থিকভাবে বিভিন্নভাবে আমরা সহযোগিতা পাই। কিন্তু আমরা এখানে দেখতেছি যে গ্লোবাল ভিলেজ অর্থাৎ বিশ্ব গ্রাম, এই বিশ্বটাকে একটি গ্রামের মতো কল্পনা করে দেখতে পারি। যেমন বর্তমান সময়ে আমরা দেখতে পাই, যদি আমার ঢাকাতে কোনো সমস্যা হয় বা কোনো একটা আন্দোলন হচ্ছে, আমরা 2-1 মিনিটের ভিতরে লাইভে দেখতে পাচ্ছি। ধরো কেউ চট্টগ্রামে আছে, কেউ রংপুরে আছে, কেউ দিনাজপুরে আছে, কেউ রাজশাহীতে আছে। আমরা প্রত্যেকজন আমরা একটি কমিউনিকেশন, একটি যোগাযোগ সিস্টেমের মাধ্যমে এই তথ্যটা পেয়ে থাকি বা একে অপরের সঙ্গে যোগাযোগ করে থাকতে পারি। এই বিশ্বগ্রামের ধারণাটা কে দেয়? এই টপিক থেকে যদি প্রশ্ন করে, যদি 2টা প্রশ্ন আসে, তাহলে দেখবা যে একটি প্রশ্ন আসবে এই বিশ্বগ্রামের ধারণাটা বা বিশ্বগ্রাম শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করে। তোমাদের বই দেখতে পাবা বিশ্বগ্রামের ধারণাটা দেয় হচ্ছে মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান
শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই নামটা মনে রাখবা, কারণ প্রত্যেকটা টপিক পড়ার পূর্বে তোমাদের খেয়াল রাখতে হবে যে এই টপিকের কোন শব্দটা আমরা কোথা থেকে নিয়ে আসছি, বা কোন শব্দটা কোথা থেকে ব্যবহার করা হয়েছে, কোন শব্দ গ্রিক থেকে নেওয়া হয়েছে, কোন শব্দ ফরাসি থেকে নেওয়া হয়েছে, কোন শব্দ ল্যাটিন থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন পরিভাষাগুলো কোথা থেকে উৎপত্তি, আমাদের এই উৎপত্তির জায়গাগুলোকে বিশেষভাবে পড়তে হবে, কারণ এগুলো জায়গা থেকে আমরা এমসিকিউ প্রশ্ন পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, যেটা বলছিলাম যে গ্লোবাল ভিলেজ, আমরা এই বিশ্বটাকে একটা গ্রামের মতো বা একে অপরের সাথে কানেকশন, বা আমরা যেমন আমি যদি এখানে কোনোভাবে বিপদে পড়ি, যেটা আমরা কিছুদিন আগে দেখলাম যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা আন্দোলন করতেছে, কেউ রাজশাহী থেকে, কেউ রংপুর থেকে, কেউ দিনাজপুর থেকে, কেউ ঢাকা থেকে, প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকের মতো আন্দোলন করতেছে। কিন্তু এই আন্দোলনের প্রত্যেকজন কিন্তু প্রত্যেক স্কুল, প্রত্যেক প্রতিষ্ঠান প্রত্যেকের সাথে জড়িত রয়েছে বা কানেক্টিভিটি রয়েছে, প্রত্যেকটা সবাই যোগাযোগ করে তাদের মাধ্যমে এই তাদের কর্মসূচিগুলো পরিচালনা করে। এটা হচ্ছে গ্লোবাল ভিলেজের সুবিধা, বা যেটা বলছি প্রযুক্তি নির্ভর একটি বিশ্ব, যাতে বিশ্বের সব দেশ সব জাতি একটি গ্রামের মতো সুবিধা পায়, বা আমরা একটা কমিউনিকেশনের মাধ্যমে প্রত্যেকের থেকে সুবিধা পাই। এরপরে দেখো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ। বিশ্বগ্রামের প্রধান উপাদানসমূহ হলো প্রথমত হার্ডওয়্যার হচ্ছে যে কোনো একটা, যেমন আমাদের ল্যাপটপ বা কম্পিউটার বা ফোন, আমরা যে বিশ্বগ্রামটা প্রযুক্তিটা যে ব্যবহার করার জন্য আমাদের তো কোনো কিছু লাগবে, বা আমরা কিসের মাধ্যমে ব্যবহার করব, কোনো একটা ইলেকট্রিক্যাল যন্ত্র লাগবে, বা কোনো একটি মাধ্যম লাগবে, ডিভাইস লাগবে, যেটার মাধ্যমে আমরা এই ব্যবহার করতে পারবো বা এই গ্লোবাল বিশ্বের সুবিধা পেতে পারবো। তার জন্য আমাদের অপরিহার্য একটি উপাদান হচ্ছে ডিভাইস বা হার্ডওয়্যার অবশ্যই লাগবে। দ্বিতীয়ত, হার্ডওয়্যার যে আমরা ব্যবহার করব, এই হার্ডওয়্যারে আমাদের বিভিন্ন কার্যক্রম করার জন্য আমাদের সফটওয়্যারের প্রয়োজন হয়। যেমন আমাদের শুধু ফোন থাকলেই হবে না, আমি যে ফেসবুকে তথ্য পাচ্ছি, আমার তো ফেসবুক সফটওয়্যারটা লাগবে, বা আমি ইউটিউবে যে তথ্য দেখব, আমার তো ইউটিউবের সফটওয়্যারটা লাগবে, বা আমি হোয়াটসঅ্যাপে কোনো তথ্য নিব, আমার তো হোয়াটসঅ্যাপের সেই সফটওয়্যারটা লাগবে। এজন্য আমাদের সফটওয়্যারের প্রয়োজন রয়েছে। তৃতীয়ত, ইন্টারনেট সংযুক্তি বা কানেক্টিভিটি, আমাদের ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। যেমন আমরা দেখলাম 24-এর আন্দোলনে আমাদের যখন নেট বন্ধ করে দেওয়া হলো, আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারতেছি না, বা একে অপরের সাথে কানেক্টেড নাই। তাহলে আমাদের ইন্টারনেটের কানেকশনটা থাকা অত্যন্ত জরুরি। যদি আমরা ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে আমরা যোগাযোগ করতে পারবো না। চতুর্থত, ডেটা, অর্থাৎ যেমন তোমরা ক্লাস করতেছো, আমরা এখান থেকে ক্লাস আয়োজন করছি বা তোমাদের জন্য ক্লাস দিচ্ছি, এটা হচ্ছে আমরা তোমাদের জন্য ডেটা প্রেরণ করতেছি, তোমরা তথ্য পাচ্ছ। এখানে কোনো তথ্য পাওয়ার জন্য কাউকে তো সেই তথ্যটাকে উপস্থাপন করতে হবে। যেমন আমরা ঢাকার যদি আপনার আন্দোলনের তথ্য পেতে যাই, তাহলে আমরা কি করব? আমরা সাংবাদিকদের তথ্য দেখব, কারণ তারা ডেটা প্রেরণ করবে, তার মাধ্যমে আমরা তথ্য পাব। তৃতীয়ত, মানুষের জ্ঞান বা সক্ষমতা, আমি যে ডিভাইসটা ব্যবহার করব বা যে প্রযুক্তিটা ব্যবহার করব, এটা ব্যবহারের তো সক্ষমতা থাকতে হবে বা বুঝতে হবে। দেখো আমাদের বাড়িতে বা তোমাদের বাড়িতেই দেখবা বয়স্ক দাদা দাদিরা রয়েছে, তারা কিন্তু এটা ব্যবহার করতে জানে না, ইন্টারনেটের সুবিধা পায় না। তাদের হচ্ছে মানুষের জ্ঞান বা সক্ষমতা, তাদের ব্যবহার করার ক্যাপাসিটিটা নাই বা সক্ষমতাটা নাই। আমাদের এই গ্লোবাল বিশ্বের সুবিধা পাওয়ার জন্য এই ক্যাপাসিটিটাও থাকতে হবে, যে আমরা এই প্রযুক্তিটা বা ডিভাইসটাকে কিভাবে ব্যবহার করতে পারি বা এখান থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি, এই সুবিধাটা আমাদের থাকতে হবে। তারপরে এই অধ্যায় সম্পর্কে আরও তথ্য রয়েছে, যেমন এই গ্লোবাল বিশ্বের উপকারিতা কি বা অপকারিতা কি, বা এই প্রত্যেকটা হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট সংযুক্তি বা ডেটা, মানুষের জ্ঞান সক্ষমতা, প্রত্যেকটার বিশ্লেষণ তোমাদেরকে পড়তে হবে, কারণ এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে বা সিকিউ আসবে। আজকের ক্লাসটা হচ্ছে ফ্রি গাইডলাইন ক্লাস। তোমরা কিভাবে কোথা থেকে পড়বা, তোমাদেরকে এই ইনস্ট্রাকশনটাই দেওয়া হবে। এবার দেখো ভার্চুয়াল রিয়ালিটি, যে কথা আগেই বললাম, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই ভার্চুয়াল রিয়ালিটি। এখান থেকে প্রশ্ন তোমরা একটা পাবাই,
ভার্চুয়াল রিয়েলিটির পরিচয়টা দেখো। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয়। এটা ভার্চুয়াল রিয়েলিটি বোঝার জন্য তোমাদেরকে খেয়াল করতে হবে তোমরা 3D অ্যানিমেশন বা 3D মুভি কেউ দেখেছো কিনা। 3D মুভি যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবা 3D মুভিতে কিভাবে কি করা হয়। যেমন 3D মুভিগুলোতে তোমাকে একটা হেলমেট পরানো হবে বা চোখে গ্লাস দেওয়া হবে, বা একটি তোমাকে যে চেয়ারে বসানো হবে সেই চেয়ারটাও হবে একটি প্রযুক্তি নির্ভর বা ইলেকট্রিক্যাল, যেটাতে তুমি বসে একটি বিভিন্ন অনুভূতি পেতে পারো। যেমন তুমি যদি কোনো বাইক রেসে যাও তাহলে ওই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি বাইক রেস করতে পারবা। যেমন অনেক পার্কে বা অনেক থিয়েটারে আমরা দেখতে পাই যে সাইকেল রেস, কার রেস বা বাইক রেস এগুলো রয়েছে ভার্চুয়ালভাবে, সরাসরি নয়, ভার্চুয়ালভাবে। যেমন একটা সাইকেল থাকবে, সামনে স্ক্রিন থাকবে, স্ক্রিনে তুমি পাশের বন্ধুর সঙ্গে কম্পিটিশন করতে পারতেছো, তুমি সাইকেল চালাচ্ছ, ঠিক যেভাবে আমরা রাস্তায় চলি সেরকমই একটা ফিল পাচ্ছি। অনুরূপভাবে তুমি একটা কোনো স্টুডিওতে থেকে, তুমি রাজশাহীতে থেকেও তুমি কক্সবাজারের সমুদ্রের ফিল নিতে পারো, বা তুমি নিচে জমিনে থেকেও আকাশে ওড়ার ফিল নিতে পারো এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। যেমন আকাশে উঠলে তোমার কেমন অনুভূতি হবে, যেমন বাতাসে তুমি উঠতেছো বা নদীতে তুমি সাঁতার কাটতেছো, পানির ভিতরে আছো, পানির ভিতরে কেমন চাপ, এগুলো তুমি এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনুভব করতে পারবে। আর ভার্চুয়াল রিয়েলিটির উপাদানগুলোর মধ্যে হচ্ছে যেমন আমাদের হাতের যে সেন্সর বোঝার জন্য আমাদেরকে গ্লাভস লাগবে, হ্যান্ড গ্লাভস। তৃতীয়ত আমরা যে মাথা দিয়ে মস্তিষ্ক দিয়ে যে অনুভব করব, এই অনুভব করার জন্য আমাদের হেলমেট লাগবে, বা আমাদের শরীরের যে সমুদ্রের ফিল যদি নিতে যাই, যে বাতাসের অনুভবটা বা আওয়াজটা আসার জন্য হেলমেট পরতে হবে, বা শরীরের সেই স্যুট পরতে হবে, যে স্যুটের মাধ্যমে আমাদের প্রত্যেকটা অঙ্গের সেন্সরগুলো কাজ করবে বা আমাদের সেন্সরগুলোতে তারা সেই অনুভূতিটা দিতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ যেটা রিয়েল নয় কিন্তু রিয়েলের মতো অনুভূতি দিবে বা রিয়েলের মতো ফিল পাবা। এবার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। অর্থাৎ আমরা যে চিন্তাভাবনা করি, কম্পিউটার যে কাজ করে, কম্পিউটারের কি স্বয়ংক্রিয় কোনো মেধাশক্তি আছে? কখনোই নাই। কম্পিউটার কাজ করে, কম্পিউটারকে আমরা যেগুলো ইনস্ট্রাকশন দেই বা যেগুলো তথ্য দেই বা যেগুলো ডেটা দেই এগুলোই কিন্তু কাজ করে, তার বাইরে কম্পিউটার কোনো কাজ করতে পারবে না। যেমন আমাদের এআই প্রযুক্তি বা চ্যাটজিপিটি রয়েছে বা আরও বিভিন্ন যে এআই প্রযুক্তি রয়েছে, তাদের লিমিটেশন রয়েছে, তাদের নিজে থেকে কোনো চিন্তাভাবনা করার সক্ষমতা নাই। তাদেরকে যদি আমরা কোনো ডেটা দেই বা কোনো তথ্য দেই সেটাই তারা আমাদেরকে আউটপুট দিবে, এর বাইরে দিতে পারবে না। এটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ কম্পিউটারে আমরা কি কি ডেটা দিলাম, তার থেকে আমরা কি কি ইনপুট পাচ্ছি, এটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা করা, এটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তোমাদেরকে আজকে শুধু সংজ্ঞার মাধ্যমে এগুলোর সঙ্গে পরিচয় করে দিচ্ছি টপিকগুলোর সঙ্গে, তোমাদেরকে এই টপিকের আরও বিস্তারিত বিষয়গুলো পড়তে হবে। কারণ এখান থেকে দেখতে পাবা যে কৃত্রিম বুদ্ধিমত্তার উপকারিতা বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপকারিতা কি রয়েছে, বা এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, কিভাবে এখান থেকে আমরা উপকৃত হতে পারি, কোন কোন ক্ষেত্রে আমরা কাজ করতে পারবো, এগুলো বিষয়ে তোমাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে। কারণ এই ক্লাস হচ্ছে তোমাদেরকে শুধু গাইডলাইন দেওয়া বা একটি ধারণা দেওয়া। এবার দেখো রোবোটিক্স। এবার নিয়েছি রোবোটিক্স হচ্ছে প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া ও কাজ প্রয়োগের ক্ষেত্রে সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবোটিক্স বলা হয়। অর্থাৎ রোবটকে নিয়ে যেখানে রোবটের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় সেটাই হচ্ছে রোবোটিক্স। আমরা তো রোবট সম্পর্কে সবাই জানি রোবটের কাজ কি।
যেমন একটু আগে আমরা দেখলাম যে আমরা কম্পিউটারে কিভাবে তথ্য দেই বা ডেটা দেই, অনুরূপভাবে রোবটকেও আমাদের কিন্তু তথ্য দিতে হয়। রোবটও একটি হলো ইলেকট্রিক যন্ত্র বা ইলেকট্রিক মেশিন, যে রোবটেরও চিন্তাভাবনা করার কোনো ক্ষমতা নাই। কারণ রোবটে আমরা যেগুলো ইনপুট দেই বা মানুষের চিন্তাভাবনাগুলোকে আমরা যেগুলো ইনপুট দেই, এগুলোই কিন্তু রোবট আমাদেরকে বিভিন্ন কাজের মাধ্যমে দেখায় বা আউটপুট দেয়। এই রোবটের এই টপিকটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এইখান থেকে তোমাদেরকে পড়তে হবে রোবটের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা কোন অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে কাজ করে। যেমন রোবটের অ্যাকচুয়েটার রয়েছে, মোটর রয়েছে, বা তার মাথা কিভাবে মুভেবল হয় বা কোন দিকে ঘোরে, এগুলো বিষয়ে তোমাদেরকে পড়তে হবে। এগুলো প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু এমসিকিউ আসে। তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের যে এমসিকিউর পাস মার্ক, এই পাস মার্কটা তোমরা 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় থেকেও তোমরা পেতে পারো। কারণ 1 নম্বর অথবা 2 নম্বর অধ্যায় থেকে মোটামুটি 8টা প্রশ্ন এমসিকিউ আসবে, 7 থেকে 7টা অথবা 8টা প্রশ্ন তোমরা পেতে পারো। এই 2টা অধ্যায় যদি তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করতে পারো বা এর সঙ্গে তার পরের অধ্যায়গুলো যদি তোমরা আত্মস্থ করতে পারো, তাহলে দেখবা যে মোটামুটি তোমাদের এমসিকিউ নিয়ে কোনো টেনশন থাকবে না। যার কারণে তোমাদের এই 2টা অধ্যায়, যেহেতু বললাম ইনফরমেটিক, তারপর 3য় অধ্যায় রয়েছে অনেক ম্যাথ রয়েছে, 4র্থ অধ্যায়ে লজিক গেট রয়েছে, HTML রয়েছে, এগুলো কিন্তু একটু কঠিন বা প্রোগ্রামিংয়ে একটু কঠিন। এগুলোর তুলনায় 1-2 অধ্যায় অত্যন্ত সহজ বা একটু ইনফরমেটিভ, তোমরা একটু পড়বা, তাহলেই দেখবা যে এগুলো থেকে সুন্দর একটা মার্কস তোমরা গ্রহণ করতে পারবা। এবার দেখো ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারিটা কি? ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়। অর্থাৎ ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যেটার মাধ্যমে আমাদের শরীরের যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলোর ভেতরে যে কোষ, প্রত্যেক আমাদের শরীর তো পুরো কোষ দিয়েই নিয়ন্ত্রিত। এই কোষগুলোর মধ্যে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা ধ্বংসের দিকে, সেগুলো আমরা এই ক্রায়োসার্জারির চিকিৎসার মাধ্যমে এই চিকিৎসাটা পেতে পারি। আর ক্রায়োসার্জারি হচ্ছে, এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে -90°C তাপমাত্রায় এই চিকিৎসাটা করা হয়। অর্থাৎ একটি শীতলীকরণ চিকিৎসা। এখানে -ডিগ্রি তাপমাত্রায় বা সে একটি ফ্রিজিং বা বরফ এরকম কিছু নিম্ন তাপমাত্রার মাধ্যমে আমরা এই চিকিৎসাটা পেয়ে থাকি। এ বিষয়টা তোমরা পড়বা, বা এটার আরও অনেক ভাগ রয়েছে, অনেক পার্ট রয়েছে, বা ক্রায়োসার্জারির বিভিন্ন তাপমাত্রার বিভিন্ন কোয়ালিটি রয়েছে। এই বিষয়গুলো তোমরা দেখবা, কারণ এগুলো থেকে এমসিকিউ আসে। এবার দেখো, এবার হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক হলো বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার বিজ্ঞান ও প্রযুক্তি। বায়োমেট্রিক্স হচ্ছে, যেমন আমরা অনেক অফিসে দেখতে পাই, ব্যাংকে দেখতে পাই, অফিসে ঢুকতে গেলে আমাদেরকে কি দিতে হয়? ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। যেমন আমরা যদি তোমরা আলিম পরীক্ষার পরে তোমরা অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশনে গেলে দেখতে পাবা রাজশাহীতে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে যাও, তখন তোমাদেরকে একটি সরাসরি একটি ফটো নিবে, যেটার মাধ্যমে তোমার চোখের আইরিশ বা মুখের তোমার ফেসের মাপটা এগুলো গ্রহণ করবে। এটা হচ্ছে তোমাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রক্রিয়া। যেমন মানুষের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, মানুষের ডিএনএ টেস্ট রয়েছে, বা মানুষের চোখের আইরিশ ভিন্ন প্রত্যেকের, বা মুখের কাঠামো এগুলো হচ্ছে ভিন্ন। এগুলো নিয়ে বায়োমেট্রিক্স, এটা হচ্ছে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার বিজ্ঞান ও প্রযুক্তি। এখন প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায়। যেমন আমি কিছুদিন আগে দেখলাম একটি মসজিদে ঢোকার জন্য সে বায়োমেট্রিক্স পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয়, কারণ ওটা একটি অফিস বা একটি প্রতিষ্ঠানে চলে। সেখানে ওই কর্মচারীদের জন্য আবার আলাদা করে একটি মার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, কে কয়েকটা নামাজ পড়তেছে বা কে কয়েকটা নামাজ বাদ দিচ্ছে, যার কারণে সে মসজিদেও দেখতেছি ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আর কিছুদিন পরে দেখব আমাদের প্রত্যেকের বাড়িতে ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে এই বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে।
এবার হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এটা তোমরা খেয়াল করবা, বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স এই দুটো বিষয় কিন্তু একটু আলাদা, একটু ভিন্নতা রয়েছে। যেমন বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তির কৌশল ব্যবহার করে সমাধান করা হয় তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ জীববিজ্ঞানের বিভিন্ন শাখা, বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, এগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে বা কম্পিউটার টেকনিকের মাধ্যমে আমরা এটার সমাধান করতে পারি। এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স একটু ভিন্নতা রয়েছে, তোমরা এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবা এবং এখান থেকে এমসিকিউ আসে। এবার দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ার হচ্ছে কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। অর্থাৎ আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে একটি প্রাণীর ডিএনএ নিয়ে আরেকটি প্রাণীতে দিয়ে একটি নতুন জাত বা নতুন জাতের প্রাণী তৈরি করতেছে। বিশেষ করে এটা মাছের ক্ষেত্রে বেশি দেখতে পাই যে একটি মাছের ডিএনএ নিচ্ছে, আরেকটি মাছের ডিএনএ নিচ্ছে, দুটার মিশ্রণে অন্য একটি ডিএনএ হচ্ছে, বা অন্য কালারের অন্যরকম মাছ তৈরি হচ্ছে। বা এরকম প্রাণীর ক্ষেত্রেও একটি প্রাণীর ডিএনএ আরেকটি প্রাণীতে দিচ্ছে, দিয়ে অন্য একটি প্রাণী তৈরি করতেছে। এরকম এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যেমন শুধু প্রাণীর ক্ষেত্রে নয়, আমরা গাছের ক্ষেত্রেও দেখতে পারি, বৃক্ষর ক্ষেত্রেও। যেমন একটি গাছ থেকে একটি গাছের শাখা আরেকটি গাছে দিয়ে অন্যরকম ফল উৎপন্ন করতেছে। যেমন দেখতে পাই আমের ক্ষেত্রে এক প্রজাতির আম আরেক প্রজাতিতে দিচ্ছে। এটা হচ্ছে জীব থেকে নির্দিষ্ট জিন বা ডিএনএ বহনকারী পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আরও যেগুলো অধ্যায় রয়েছে বা যেগুলো টপিক, যেগুলো পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট দেখব এবং এগুলো থেকে আমরা এমসিকিউ পাবো বা এটা থেকে সৃজনশীল আসতে পারে। এরপরে দেখো ন্যানো টেকনোলজি। এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। অর্থাৎ ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস যেমন রোবট তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। অর্থাৎ ন্যানো টেকনোলজি হচ্ছে অতি ক্ষুদ্র, অর্থাৎ ছোট ছোট বিষয়। ন্যানো টেকনোলজির মাধ্যমে যেমন এই রোবট, এখানে রয়েছে রোবট একটা কাঠামো, মানুষের অবয়ব বা বিভিন্ন কোনো মেশিন হতে পারে, যেগুলোতে অতি ক্ষুদ্র ডিভাইসের মাধ্যমে যেগুলো পরিচালিত হয়। যেমন এই ন্যানো টেকনোলজি শুধু এই রোবোটিক্স বা মেশিনের ক্ষেত্রেও নয়, এটির মাধ্যমে তোমরা যদি ন্যানো টেকনোলজি বিস্তারিত পড়তে যাও তাহলে দেখতে পাবা সেখানে ন্যানো টেকনোলজির মাধ্যমে কিভাবে খাবার সংরক্ষণ করা যায়, কিভাবে খাবার প্রক্রিয়াজাত করা যায়, কিভাবে আমরা খাবারটাকে সংরক্ষণ করতে পারি বা কিভাবে একটি ডিভাইস পরিচালনা করতে পারি। প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে আমাদেরকে এই ন্যানো টেকনোলজি, যেমন আমরা জানি যে কম্পিউটার যখন প্রথম আবিষ্কার হয় তখন কম্পিউটারের সাইজটা ছিল বিশাল সাইজ, একটা অনেক বড় সাইজের কম্পিউটার ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার ধীরে ধীরে ছোট হয়ে আসতেছে। দিন দিন আমাদের যে ফোন, এই ফোনটাও দিন দিন আরও ছোট হয়ে আসতেছে বা ছোট আকারে তৈরি করা হচ্ছে। যেমন কম্পিউটার যখন বড় ছিল তখন তার প্রত্যেকটা টুলস বা প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা জিনিস অনেক বড় ছিল, পার্টসগুলো অনেক বড় ছিল। ধীরে ধীরে এগুলোকে অনেক ছোট করে আনা হচ্ছে। বা দেখো প্রথম কম্পিউটারে যেমন ইনপুট দেওয়া ছিল, তার থেকে কিন্তু বর্তমান যুগের যে কম্পিউটারগুলো বা বর্তমান যুগের যে ডিভাইসগুলো, এগুলো আরও বেশি ধারণ ক্ষমতা রাখে বা বেশি কার্যক্ষমতা রাখে। এগুলোর মাধ্যমে আমরা
আমাদের যে কাজগুলো রয়েছে এগুলো খুব সহজে করতে পারতেছি। এটাই হচ্ছে ন্যানো টেকনোলজি, অর্থাৎ অতি ক্ষুদ্র ক্ষুদ্র। এই ন্যানো টেকনোলজির আরও অনেক পার্ট রয়েছে, আরও অনেক অধ্যায় রয়েছে। এই অধ্যায়গুলোকে তোমাদেরকে বিশেষভাবে দেখতে হবে আর বিশেষভাবে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম যে তোমরা আইসিটিতে কিভাবে একটি ভালো মার্কস পেতে পারো। আমরা খেয়াল করি তোমরা খেয়াল করো যে আইসিটি, আমরা মূলত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, অর্থাৎ আলিম পরীক্ষার্থী। আমাদের জন্য এই আইসিটি একটি অত্যন্ত ভীতিকর, অত্যন্ত ভয়ের সাবজেক্ট। আমরা সব সময় এটা নিয়ে টেনশনে থাকি, আমরা কিভাবে এটাকে পড়ব বা কিভাবে এটাতে একটি ভালো মার্কস পাবো। সব থেকে টেনশন আমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোর মধ্যে সব থেকে বেশি টেনশন দেয় আমাদের এই আইসিটি, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যান্ড আইসিটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা আইসিটির ভয়কে দূর করে আমাদের এই তোমাদের জন্য যে আয়োজন করা হয়েছে এই ক্লাসটিকে তোমরা রেগুলার দেখতে থাকো এবং তোমাদের জন্য যে গাইডলাইন দেওয়া হচ্ছে, ফ্রি গাইডলাইন, এই গাইডলাইনগুলো তোমরা ফলো করবা এবং এই তোমাদের আরও পরীক্ষার যে 6-7 মাস সময় রয়েছে এই 6-7 মাসে তোমরা ধীরে ধীরে একটু একটু করে পড়তে থাকো। এবং আজকে যে তোমাদের এই প্রথম অধ্যায়ের যে 9টা টপিক দিলাম, আশা করি তোমরা যদি এই 9টা টপিক ভালোভাবে পড়ে যাও তাহলে অবশ্যই একটা সৃজনশীল একটা সিকিউ পাবা, অবশ্যই একটা সিকিউ পাবা। এই প্রথম অধ্যায়টা এটা পড়তে তোমাদের খুব একটা কষ্ট হবে না, কারণ তোমরা দাখিলা আইসিটি পড়ে আসছো, এখন আলিমে আসছো। আলিমে আসলে এটা একটা ইনফরমেটিভ, যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা কিন্তু সবাই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি, এর উপকারিতা বা অপকারিতা সম্পর্কে একটু হলেও জানি, কিন্তু জানার পরেও আমরা পরীক্ষার হলে বসলে এটা লিখতে পারবো না, আমাদের মাথায় আসবে না, তাত্ত্বিক কথাগুলো আমাদের মাথায় আসবে না। এগুলো মাথায় নেওয়ার জন্য আমাদেরকে একটু পড়তে হবে। তোমাদের এই অধ্যায়টা পড়তে সর্বোচ্চ 3 দিন বা 4 দিন সময় লাগতে পারে। তোমরা 4 দিন সময় দিয়ে একটু কষ্ট করে এই অধ্যায়টা পড়বা, তাহলে দেখবা তোমরা একটি এমসিকিউ পাবা, একটি সিকিউ পাবা এবং এখান থেকে কমপক্ষে 3-4টা সিকিউ পাবা। দ্বিতীয়ত, তোমরা যদি এই যে দ্বিতীয় অধ্যায়টা দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যেগুলো পড়ানো হবে, সামনের ক্লাসে তোমাদেরকে যেগুলো দেখানো হবে সেগুলো হচ্ছে যেমন বিভিন্ন কেবল, বিভিন্ন নেটওয়ার্ক, বিভিন্ন প্রযুক্তি, নেটওয়ার্কিং সিস্টেম বা কমিউনিকেশন সিস্টেম, এগুলো তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় দেখানো হবে। এই 2টা অধ্যায় তোমরা খুব ভালোভাবে পড়বা। তোমরা টার্গেট নিবা এই 2টা অধ্যায় থেকে যে 3টা সৃজনশীল আসবে এই 3টা যেন কোনোভাবে মিস না যায়। এই 2টা অধ্যায় থেকে যদি আমরা এই 2টা অধ্যায়ের যে 3টা সৃজনশীল পাবো, এই 3টার মধ্যে যদি আমরা 3টে অ্যান্সার করতে পারি, আর এই সংখ্যা পদ্ধতির প্রথম অধ্যায় যেটা রয়েছে এটা মোটামুটি সহজ রয়েছে, যদি তোমরা একটু গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, প্র্যাকটিসের মাধ্যমে এটা অর্জন করতে পারবা। আর ডিজিটাল ডিভাইস এটা একটু তুলনামূলক কঠিন, তোমরা যদি সংখ্যা পদ্ধতি এটা পড়ো তাহলে এখান থেকে একটা পেতে পারো। অথবা এটা অনেক ক্ষেত্রে দেখা যায় মাদ্রাসা বোর্ডের প্রশ্নতে কি করে, যে সংখ্যা পদ্ধতির প্রশ্ন থাকে ক নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার, আর মাঝখানে খ নাম্বারটা দেয় ডিজিটাল ডিভাইস থেকে। এখানে একটু ঝামেলা হয়, কিন্তু তোমরা যদি এটা সামান্য কিছু ধারণা থাকে তারপরে তোমরা লিখতে পারবা। অথবা 2 নাম্বার প্রশ্ন যদি তোমরা নিজের মতো করেও লেখো তাও 1 নাম্বার দিবে স্যার। এই 2টা অধ্যায় থেকে এই অধ্যায় থেকে যদি তোমরা একটা অ্যান্সার করো এবং এই যে ওয়েবসাইট পরিচিতি অর্থাৎ HTML এই অধ্যায় থেকে একটা প্রশ্ন পাবা। দেখো এই
এই দুটো অধ্যায় থেকে 3টা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এই 5টা প্রশ্ন যদি অ্যান্সার করো তোমরা 50 মার্কস অনায়াসে পেয়ে যাবা। আর এগুলো অধ্যায় রয়েছে, যদি তোমরা আরেকটু এগুলো অধ্যায় যদি তোমাদের একটু কম পড়া থাকে বা কনফিউশন থাকে, যদি তোমরা আরও ভালো, যদি রিল্যাক্স থাকতে চাও, যদি আরও ফ্রি থাকতে চাও পরীক্ষার আগে, তাহলে তোমরা এই প্রোগ্রামিং ভাষাটা সম্পর্কে ধারণা নিতে পারো। বা এটাও এখান থেকে যে খুব কঠিন প্রশ্ন আসে এমনটাও নাই। আমরা প্রোগ্রামিংয়ের কথা শুনলে একটু ভয় করি, একটু ভয় পাই যে প্রোগ্রামিং এর তো বিশাল পড়া রয়েছে, এত বড় অধ্যায় কীভাবে শেষ করব। কিন্তু এটা কঠিন হলেও এখান থেকে প্রশ্ন যেগুলো আসে এগুলো খেয়াল করবা, দেখবে একদম এই প্রোগ্রামিংয়ের বেসিক থেকে প্রশ্ন আসে, প্রাথমিক প্রশ্নটা আসে। তোমরা শুরু থেকে যদি একটু ধারণা রাখো তাহলে অনায়াসে এটার এই প্রশ্নটারও অ্যান্সার করতে পারবা। আর সিকিউর এমসিকিউর জন্য তো প্রত্যেকটা অধ্যায় তোমাদেরকে পড়তেই হবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো টপিক বুঝতে বা কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে তোমরা দ্রুত একটু প্রশ্ন করে দাও। আর আমার ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, এবং তোমাদের সামনে পরবর্তী ক্লাস নিয়ে আবার কবে দেখা হচ্ছে তোমাদেরকে নোটিশে জানিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকো তোমরা আইসিটি বিষয়ে একটি সুন্দর প্রিপারেশন পাবে, এবং এর মাধ্যমে তোমাদের পরীক্ষার আগে যে আইসিটি নিয়ে টেনশন থাকে এই টেনশন ফ্রি থাকতে পারবে। এতক্ষণ তোমরা আমাদের সঙ্গে যুক্ত ছিলে, আমাদের সঙ্গে ক্লাস করলে, এই হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সঙ্গে যুক্ত থাকায় তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ বলে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আশা করি ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।